সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। যারা আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, ট্রুসেন্স 10 মিনিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সমসাময়িক বিষয়ের উপর কিছু কথা বলা এবং কিছু পরামর্শ দেওয়া। আমার আজকের যে বিষয়ের উপর আমি আপনাদের সাথে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্ণয় এবং এর সমাধান কিভাবে করা যায় তার উপর আলোকপাত করব। আপনারা বিভিন্ন টিভি চ্যানেল অথবা পত্রপত্রিকা অথবা ইউটিউব বিভিন্ন চ্যানেল খুললেই দেখতে পারবেন যে একটি ঘটনা, ভোক্তা অধিকার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকেন। যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো তার উপরে তিনি তার অভিযান পরিচালনা করে থাকেন। আসলে দেখেন, একটা মানুষের পক্ষে এই পুরা ঢাকা শহরে সব জায়গায় তদারকি করা সম্ভব না বা সব অভিযান পরিচালনা করে সুষ্ঠু ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না বা দ্রব্যমূল্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব না। যদিও তিনি খুবই আন্তরিকতার সহিত বিভিন্ন ঝুঁকি মোকাবেলা করে এই অভিযানগুলো পরিচালনা করে থাকেন, আমরা তাকে সাধুবাদ জানাই। যদি এমন হতো যে না, তার সাথে আরো অনেকগুলো টিম ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাগ হয়ে এই অভিযানগুলো পরিচালনা করছেন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন বা তদারকি করছেন এবং সেটার একটা ধারাবাহিক প্রক্রিয়া মধ্য দিয়ে চলতে থাকতো, তাহলে আসলে আমরা একটা দীর্ঘমেয়াদী সুফল প্রত্যাশা করতে পারতাম। আমরা সামগ্রিক সবার সহযোগিতায় আমরা এই আমাদের নিত্যপণ্যের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা আমরা লাগাম টানতে পারি। তো এই ক্ষেত্রে আমার কিছু বিশেষ পরামর্শ বা কিছু চিন্তার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হলে প্রথমেই আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম প্রক্রিয়া নির্ধারণ করতে হবে, সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং সর্বশেষ একটি সিস্টেম ডেভেলপ করতে হবে সেগুলো এবং সেই অনুযায়ী প্রতিনিয়ত মনিটরিং ব্যবস্থা করতে হবে। দেখেন, কোনো কিছু এমনি পরিবর্তন হয় না, পরিবর্তনের পিছনে দীর্ঘ ইতিহাস দরকার হয়, দীর্ঘ কর্ম প্রচেষ্টা দরকার হয়। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের পরিবর্তন করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তন হতে হলে আপনার মূল্যবোধ, আপনার ব্যক্তিত্বকে জাগিয়ে তুলতে হবে, দেশকে ভালোবাসতে হবে অর্থাৎ দেশপ্রেম আনতে হবে। পাশাপাশি দক্ষ এবং সুশিক্ষিত জনগণ আমাদের প্রয়োজন। আমি শিক্ষিত জনগণের কথা বলতেছি না, আসলে কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়ে বাদ বিচার করার ক্ষমতা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। আসলে অন্য কোনো দেশ এসে আমাদেরকে এই বিষয়গুলো সমাধান করে দিয়ে যাবে না। আমরা উদাহরণ দিয়ে টেনে থাকি যে অমুক দেশের জনগণ এত ভালো, অমুক দেশের জনগণ তারা এত সুন্দর সিস্টেম তৈরি করে। আসলে তার পিছনেই তারা নিজেদেরই যে ভূমিকা আছে সেটাকেই প্রাধান্য দিয়েই তারা আজ এত দূরে উঠে এসেছে। সো আসলে যদি দেখেন, আজ যদি আমরা নিজেরাই যদি ভালো হতাম বা আমাদের মনুষ্যত্ব বোধ বা মূল্যবোধকে জাগ্রত করে আমাদের সকল কাজগুলোকে করার চেষ্টা করতাম, তাহলে দেখতাম যে আসলে কোনো কিছুই সমস্যা হইতো না বা একটা সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা কাজই আমরা করতে পারতাম। দেখেন, আমি মনে করি একটি দেশের উন্নয়নের অন্যতম পূর্ব শর্তগুলো হলো ওই দেশের দক্ষ মানব সম্পদ, দেন সেই অনুযায়ী যথোপযোগী পরিকল্পনা এবং পাশাপাশি প্রযুক্তির সমন্বয়। এই তিনটা বিষয় যদি একত্রিত হয় তাহলে সেই দেশের উন্নয়নের পথে আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের কিন্তু পর্যাপ্ত দক্ষ মানব সম্পদ রয়েছে, যদিও দক্ষ না হোক আধা দক্ষ মানব সম্পদ রয়েছে। আমরা একটু চেষ্টা করলে এটাকে দক্ষ পর্যায়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের পরিকল্পনার কিছুটা অভাব রয়েছে। আমরা যদি যথোপযুক্ত পরিকল্পনা করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো। অর্থাৎ আমার আজকের কথাগুলোর যেই দিকে আমি ডাইভার্ট করছি সেটা ছিল আজকের দ্রব্যমূল্যকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে এই জায়গাগুলোতে আমরা আমাদের দক্ষ মানব সম্পদকে কাজে লাগাতে পারি এবং কিভাবে সুনির্দিষ্ট সুপরিকল্পিত পরিকল্পনা করতে পারি এবং পাশাপাশি কিভাবে প্রযুক্তির সমন্বয় করতে পারি। আমরা এই জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামগ্রিক পর্যায়ে এই বিষয়গুলো বিবেচনা করি তাহলে আমরা আশা করি যে দ্রব্যমূল্যকে আমরা
খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো প্রতিনিয়ত কিভাবে বাড়তেছে, যেটা সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না নানা পদক্ষেপ নেওয়ার পরেও। কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট না করতে পারলে, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আপনি না রাখতে পারেন এবং সেইটাকে প্রতিনিয়ত যদি আপনি মনিটরিংয়ের পর্যায়ে না আনতে পারেন, তাহলে কখনোই সে থেকে সফলতা আসতে পারে না। সো কিভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে পক্ষগুলো কাজ করে, আমি প্রথমেই আপনাদেরকে সেই পক্ষগুলোকে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে বলি। যেমন প্রথম যদি আমি এর সাথে সরাসরি জড়িত কোনো পক্ষ ধরি, সেটা হলো জনগণ বা ব্যবহারকারী, অর্থাৎ যারা এই দ্রব্যমূল্য সরাসরি ব্যবহার করে। আমি যদি দ্বিতীয় পক্ষের কথা বলি, তাহলে এখানে আসবে সরকার, অর্থাৎ সরকার বলতে নিয়ন্ত্রণকারী সংস্থা। আমি সরকারকে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বিবেচনা করব। এবং সর্বশেষ আমি যে পক্ষের কথা বলবো সেটাও কোনো পক্ষ নয়, বাট আমি বোঝানোর সুবিধাতে এটাকে একটি পক্ষ বলতেছি। সেটা হচ্ছে প্রযুক্তি, অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রযুক্তি নির্ভর যে অবকাঠামো উন্নয়ন বা প্রযুক্তিগত যে উন্নয়নের ফলে দ্রব্যমূল্যের পুরো সিস্টেমটাকে আমরা যেভাবে প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই এর বেনিফিটটা নিতে পারি, সেটাকেই আমি বোঝাচ্ছি। শুরু থেকে যদি আমরা, অর্থাৎ উৎপাদন পর্যায় থেকে পুরো চেইন সিস্টেমটা আমরা ডেভেলপ করে না আসতে পারি, তো এই পাইকারি অথবা আড়তদার অথবা এই যে খুচরা ব্যবসায়ীদেরকে জেল জরিমানা করে আসলে আমার মতে আসলে তেমন কোনো বেনিফিট পাওয়া যাবে না। এখানে আমি বলি যে আসলে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের তার সদিচ্ছার কারণেই বা একটি সুষ্ঠু সিস্টেম চালু করার কারণে, পাশাপাশি সদিচ্ছা থাকার কারণেই তারা আজ উন্নত দেশগুলো খুব দ্রুত ডেভেলপ করতে পারে। একটি পণ্য উৎপাদক হতে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যে পর্যায়গুলো অতিক্রম করতে হয়, আমার দৃষ্টিতে সেগুলো হলো শুরুতেই পরে উৎপাদক, দেন তারপরে আসে পাইকার, দেন তারপরে আসে পরিবহন খরচ, দেন তারপরে আসে আড়তদার, দেন তারপরে আসে খুচরা ব্যবসায়ী এবং সর্বশেষ আসে ভোক্তা। ধরুন একটি উদাহরণ সহকারে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, একটি ফুলকপির মূল্য 10 টাকা। সো উৎপাদক পর্যায়ে যদি একটি ফুলকপির মূল্য 10 টাকা নির্ধারণ করা হয়, তাহলে উৎপাদক পর্যায় থেকে সেটা সরাসরি ক্রয় করেন পাইকার। যদি সেখানে 1 টাকা প্রফিট করেন, তাহলে সেই পণ্যটা দাঁড়ায় 11 টাকা। সো পাইকার এখানে 11 টাকা পণ্যটি কিনে এই পণ্যটি আড়তদারকে সরবরাহ করবেন। তো এর মাঝে আসে পরিবহন খরচ, তাহলে আড়তদারের 1 টাকা প্লাস পরিবহনের খরচ যদি আমরা ওই ফুলকপি প্রতি 1 টাকা ধরি, তাহলে আড়তদার পর্যন্ত পৌঁছাতে ওই ফুলকপির প্রয়োজন হয় 12 টাকা। এখন আমরা যদি আড়তের প্রফিট হিসাব করি, তাহলে আড়তদারকে যদি 2 টাকা প্রফিট দিই, মানে আড়তদার প্লাস আর এক হাত, এই দুইটা মিলে যদি আমি 2 টাকা প্রফিট ধরি, তাহলে আমার শুরু থেকে আড়তদার পর্যন্ত আমার খরচ এসে দাঁড়াচ্ছে 10 টাকা, 1 টাকা, 1 টাকা, আড়তদার 2 টাকা, তাহলে 10, 11, 12, 13, 14 টাকা প্লাস। এখন খুচরা ব্যবসায়ী সে অল্প পরিমাণ পণ্য কিনে নিয়ে সে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে, তো তাকে একটু প্রফিট সামান্য একটু বেশি দিতে হবেই। সো সেখানে যদি আমি 2 টাকা প্রফিট ধরি, তাহলে সেই পণ্যটা দাঁড়াচ্ছে 16 টাকা। ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সেটা খরচ হচ্ছে 16 টাকা, অর্থাৎ একটা পণ্য 10 টাকা উৎপাদিত হয়ে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে 16 টাকা এসে নির্ধারণ করো। যদি প্রতিটা পণ্য আমরা এই সিস্টেমটা ফলো করি, তাহলে সেইটা উৎপাদক থেকে সরাসরি ভোক্তা পর্যন্ত পৌঁছাতে আর কোনো বাধা থাকে না। এখন এইখানে সরকারকে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত এই যে ব্যবস্থাটা, এইখানেই সরকারকে শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। এখন সরকার এখানে কিভাবে মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে উৎপাদক পর্যায়ে? ধরেন প্রত্যেকটা বিভাগীয় শহরে যে জেলা উপজেলাগুলো আছে, সেইখানে উপজেলা কৃষি অফিস আছে। সো ওই উপজেলাতে কি পণ্য উৎপাদন হয় এবং কোথায় কোথায় সেটার বিপণন হয়,
তো তার একটি নির্দিষ্ট ডাটা ওই কৃষি অফিসে থাকবে, অথবা যদি না থাকে তাহলে সরকারকে সেই ইনিশিয়েটিভ নিতে হবে যে হ্যাঁ তোমার উপজেলায় কি কি প্রোডাক্ট উৎপাদন হয় তার একটা তালিকা করো, এবং এখানে কোথায় কোথায় কি কি বিপণন হয়, কোথায় কোথায় কোন কোন বাজারে এটা বিপণন হয়, বা কোথায় কোন কোন হাটে এটা বিক্রি হয়, সেই জায়গাগুলো নির্ধারণ করতে হবে। মোটা দাগে যদি এটা সম্ভব 100% নাও হয়, যদি আমরা এটাকে 60-75% কাভার করতে পারি, তার মানে আমরা ম্যাক্সিমাম কাভার করতেছি। সেইটা যদি সম্ভব হয় তাহলেও দেখেন যে পুরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা সরকারের হাতে থাকবে। এখানে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, অবশ্যই সরকারকে সদিচ্ছা থাকতে হবে এবং সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। তাহলে সরকার এখানে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে? সরকার প্রথমে ওই উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ওই এলাকার উৎপাদিত পণ্য সমূহের তালিকা করলো, এবং ওই উপজেলার আশেপাশের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর একটা তালিকা তৈরি করলো। তাহলে যখন যে মৌসুমে যে পণ্য উৎপাদন হবে, সরকারি কৃষি অফিস কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পারতেছেন কোন এলাকায় কি উৎপাদন হচ্ছে, তাহলে এবং তার সেইটা কোন বাজারে সেটা বিক্রি হচ্ছে। তাহলে এই যে লিস্টটা করা হলো, বাজারের লিস্ট প্লাস পণ্যের লিস্ট, তাহলে এই পণ্যগুলো ওই বাজারগুলোতে যদি বিক্রি করা হয় এবং ওই বাজারের যে পাইকাররা ওই পণ্যগুলো কিনবে তাদের একটা লিস্ট করতে হবে। তাহলে এইখানে সরকারকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, উৎপাদকের লিস্ট, দেন কি পরিমাণ উৎপাদন হয় এবং কি কি পণ্য উৎপাদন হয় তার একটা লিস্ট, দেন কোন কোন বাজারে এটা বিক্রি হয় তার একটা লিস্ট, এবং ওই বাজারে যে সমস্ত পাইকাররা ওই পণ্যগুলো কিনে তার একটা লিস্ট। তাহলে এই 4টা লিস্ট হলে প্রাথমিক পর্যায়ের ধাপটা আমার কমপ্লিট হয়। তো ধরেন কিভাবে কমপ্লিট হয়, সরকার অবশ্যই জানে ওই পণ্য কে কে উৎপাদন করে এবং এটা কোন কোন বাজারে বিক্রি হয়, তাহলে এবং কে কে এই পণ্যটা কিনে। সরকার ওই পণ্যের যে মূল্যটা নির্ধারণ করে দিবে উৎপাদক পর্যায়ে, সেটা ওই লিস্টেড পাইকার ওই প্রাইজে কিনতে বাধ্য, এবং যদি না কেনে তাহলে তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা এবং সরকারকে জেল জরিমানা সেইভাবে প্রয়োগ করতে হবে। আসলে আমাদের দেশের জেল জরিমানাগুলো খুবই সিলি মনে হয়, যে এটা করলাম না গায়ে মাখলাম না, এরকম একটা অবস্থা। আসলে আইনের প্রয়োগগুলো সঠিকভাবে পালন করতে হবে, যাতে পরবর্তীতে সে এই জিনিসটা করতে না পারে। হয় অর্থদণ্ড, যে পাইকারের যে লিস্ট থাকবে সেই লিস্টের থেকে সে বাদ পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে পয়েন্ট সিস্টেম চালু করা যেতে পারে, অথবা কার্ড সিস্টেম চালু করা যেতে পারে, এবং ওই লিস্টের থেকে বাদ পড়ে গেলে সে আর কোনো উৎপাদকের কাছ থেকে ওই পণ্যটা কিনতে পারবে না। তো এই ক্ষেত্রে সরকার ওই পাইকারকে তার লিস্টে খুব সুন্দরভাবে এনলিস্টেড করতে হবে। এবং নতুন যদি এখানে যেসব নীতি নির্ধারণ করা দরকার, হয়তো এই ভিডিওতে সব বলা সম্ভব নয়, যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই প্রত্যেকটা স্তরে কিভাবে নীতি নির্ধারণ করা যায়, কোথায় কোথায় কি কি কাজ করা যায় সেইগুলো বলবো। মোটা দাগে আমি যে জিনিসগুলো আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে এটা পাইকারদের একটা লিস্ট করতে হবে, এবং যারা উৎপাদকের কাছ থেকে এই পণ্যগুলো কিনবে এবং উৎপাদক ওই পাইকারের লিস্ট ব্যতীত তাদের কাছে পণ্যগুলো বিক্রি করবে না। এবং লিস্টেড পাইকাররা যদি সরকারি নির্ধারিত প্রাইজে পণ্যটা না কিনে, তাহলে যে আইনানুগ ব্যবস্থা আছে, অর্থাৎ জরিমানা অথবা কার্ড সিস্টেম করা অথবা পয়েন্ট সিস্টেম করা, এই পয়েন্টগুলো ডিক্রিজ করা অথবা ইয়েলো কার্ড অথবা রেড কার্ড এরকম সিস্টেম চালু করা, যদি এগুলো সে শো করে তাহলে সে বাদ যাবে, অর্থাৎ সে আর পণ্য কেনার জন্য উপযোগী হবে না। এখন আসেন, পণ্যটা সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী পাইকার পণ্যটা কিনলো, এখন এই তথ্যগুলো সরাসরি চলে যাবে উপজেলা অফিসার থেকে বিভাগীয় পর্যায়ে অফিসারের পর্যন্ত। অবশ্যই এইখানে প্রযুক্তিগত একটা ধাপের কথা বলেছিলাম, এইখানে আসলে প্রযুক্তিগত দিকগুলো অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ একটি সফটওয়্যার সিস্টেম অথবা অ্যাপ চালু করতে হবে যেখানে এই ইনফরমেশনগুলো আপডেট থাকবে। কোন এলাকার কোন পণ্য কত টাকায় বিক্রি হচ্ছে, সেইখানে পাইকারের লিস্টেড কে এবং কত টাকায় সেই পাইকাররা সেখানে কিনতেছে, এইটা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত এই তথ্যগুলো থাকবে। যদি সম্ভব হয় এটা এবং কৃষি মন্ত্রণালয় পর্যন্ত এই তথ্যগুলো থাকবে, এবং যদি সম্ভব হয় সাপ্তাহিক পত্রিকা অথবা টেলিভিশন অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করা যেতে পারে। এখন পাইকার ক্রয় করার পরবর্তী পর্যায়ে হচ্ছে এটা পরিবহন করে সে তার বিভাগীয় শহরে পাঠাবে,
আইদার সেটা ঢাকা শহরের মতো বড় বড় জেলাগুলোতে পাঠাবে, অথবা বিভাগীয় যে বড় বড় শহরগুলো আছে সেইখানে এই পণ্যগুলো পাঠানো হবে। তো এর মাঝে যে ধাপটা থাকতেছে সেই ধাপটা হচ্ছে পরিবহন ধাপ। এখন এখানে গভর্নমেন্টের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা করে দিতে পারে এটা হচ্ছে বিআরটিসি যে ট্রাকগুলো আছে সেইগুলোর মাধ্যমে পণ্যটা সরবরাহ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সরকার একটা নির্দিষ্ট প্রাইস সেট করে দিতে পারে। পাশাপাশি বেসরকারি ভাবেও এই প্রাইসটা নির্ধারণ করে দিতে হবে যে হ্যাঁ ও পণ্যগুলো ওইখান থেকে ওই উপজেলা থেকে বিভাগীয় পর্যায়ে অথবা জেলা পর্যায়ের শহরগুলো অথবা বিভাগীয় পর্যায়ের শহরগুলোতে পাঠাতে পরিবহন খরচ এত থেকে এত। তাহলে প্রাইভেট সেক্টরের যে পরিবহনগুলো আছে তারাও এটা নিতে বাধ্য থাকবে। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। অবশ্যই এটা যাচাই করে সেই প্রাইসটা, যৌক্তিক প্রাইসটা নির্ধারণ করতে হবে। কোন পণ্য কত টন পাইকার হাতে রিসিভ হয়েছে এবং সেই পণ্যটা বিভাগীয় শহর অথবা জেলা শহরগুলোতে পরিবহন যোগে যাচ্ছে এবং কি মূল্যে যাচ্ছে সেটাও বিভাগীয় শহরের সার্ভারে অথবা তথ্য প্রযুক্তি সহায়তায় এই জিনিসগুলো প্রতিনিয়ত তাদের মনিটরিং সিস্টেমের আওতায় আনতে হবে। এরপর এই পরিবহন নিয়ে কোনো একটা আড়তে এটা রাখবে। সো আমাদেরকে সরকারকে এখানে জেলা শহরগুলোতে এবং বিভাগীয় শহরগুলোতে যেসব আড়তগুলো আছে সেগুলো একটা লিস্ট করতে হবে এবং সেগুলো আইনি কাঠামোতে তাদেরকে, যেমন আইনি কাঠামো বলতে আমি বলতেছি যেমন ট্রেড লাইসেন্স করা, টিন করা, বিন করা, এই সমস্ত ডকুমেন্টগুলো থাকতে হবে। এই ডকুমেন্টের ভিত্তিতে তাদেরকে কিছু ক্রাইটেরিয়া সেট করে দিতে হবে যে তাদেরকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করলে তারা আড়তদারদের উপযোগী হবে এবং পাইকাররা এই লিস্টেড আড়তদার ব্যতীত কোনো পণ্য রাখতে পারবে না। সো এইখানে একটা সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এবং সরকার যে ওই নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে যে সরকার যে রেটটা নির্ধারণ করে দেবে আড়তদারকে ঠিক পাইকারের কাছ থেকে ওই পণ্যই ওই নির্দিষ্ট রেটেই পণ্যটা কিনতে হবে। এখানে তাহলে সুবিধাটা যেটা হচ্ছে অন্য কোনো লিস্টেড ব্যতীত অন্য কোনো পক্ষ এই পণ্যগুলো মজুত করতে পারবে না। ধরেন যেমন ইলিশ মাছের সিজন আসলে সরকার যে আইনটা করে যে 28 দিন পর্যন্ত ইলিশ মাছ ধরতে পারবে না, সেই অনুযায়ী সে বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। সো এরকম অভিযান সব সময় পরিচালিত হতে থাকবে। যদি সেই ইলিশ মাছের অভিযানের মতো যদি এখানেও এরকম প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকেন যেমন কৃষি কর্মকর্তাগণ দ্বারা, তাহলে এখানে অন্য তৃতীয় কোনো পক্ষর এখানে ঢোকার সুযোগ থাকবে না। ধরেন ঢাকা শহরের কথা দিয়েই বলি, যদি 10টা বা 15টা পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয় এবং 15 জন অফিসার সহ সেইখানে তাদের নিজস্ব জনবল প্লাস পুলিশ প্লাস যদি নিজস্ব জনবল না হয় তাহলে আউটসোর্সিং বলতে আমি এখানে বোঝাচ্ছি পার্ট টাইমের জবের ব্যবস্থা করা, যেটা উন্নত বিশ্বে খুব সহজে এটা করা সম্ভব হয়। এখানেও এই ব্যবস্থাটা করতে পারে। যেমন সমসাময়িক আমি যদি উদাহরণ দিয়ে বলি যে বর্তমান যে ট্রাফিক সিস্টেমে পার্ট টাইমের জবের ব্যবস্থা করা হয়েছে, এখানে স্টুডেন্টদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এইভাবে যদি পার্ট টাইমের ব্যবস্থা করা হয় তাহলে হিউজ জনগণ আমরা মানে বেকার জনগণকে আমরা এখানে কাজে লাগাতে পারবো খুব সহজেই। তো এইখানে যদি এরকম মনিটরিং সিস্টেম ব্যবস্থা করা যায় অভিযান পরিচালনা করে, তাহলে এই জিনিসগুলো অবশ্যই গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকবে এবং পণ্যের যে ঊর্ধ্বগতি সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাহলে প্রত্যেকটা পণ্যের বাজারে মেইন ফটকের সামনে একটি লিস্ট টাঙিয়ে দিতে হবে এই 50টা মৌলিক পণ্যের, যেগুলোর প্রাইস এখানে দেওয়া থাকবে। অবশ্যই এটা সর্বোচ্চ মূল্য হতে হবে, অর্থাৎ ওই ফুলকপি বাজারে এনে বলবে না যে আমার ফুলকপি স্পেশাল, আমার ফুলকপি অমুক, তাই এই ফুলকপির পণ্য হয়ে গেছে 20 টাকা। অর্থাৎ আমি যেটা 10 টাকা উদাহরণ দিয়ে বলছিলাম সেটা ভোক্তা পর্যায়ে এসে 16 টাকা পৌঁছাবে। এটা অবশ্যই সর্বোচ্চ ভালো যে পণ্যটা সেটার মূল্যটাই হবে। সো বাজারের লিস্টের তালিকায় ওই সর্বোচ্চ পণ্যের মূল্যটাই দেওয়া থাকবে। সো কেউ যদি এখানে বাজার করতে আসে তাহলে সে অবশ্যই সেটা পাইকারি পর্যায়ে হোক, ভোক্তা পর্যায়ে হোক, আড়তদার পর্যায়ে হোক, তাহলে সেইখানে যে ক্রেতা সে এসে ওই লিস্ট দেখে সে সরাসরি অনুমানটা করতে পারবে। সো এইখানে 2 নাম্বারই করা অথবা দাম বাড়ানো কমানোর কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, আপনি কমাতে পারেন, বাট আপনি বাড়াতে পারবেন। তো যেটা বলছিলাম যে আড়তদার পর্যন্ত পণ্যটা এসে পৌঁছালো, আড়তদার সেই পণ্যটা রিসিভ করলো,
এখন কথা হচ্ছে আড়তদারদের কাছ থেকে পণ্যটা কে ক্রয় করবে। আড়তদারের কাছ থেকে পণ্যটা এখন চলে যাবে খুচরা ব্যবসায়ীর হাতে, অর্থাৎ পণ্যটা খুচরা বিভিন্ন বিভাগীয় শহরে অথবা জেলা শহরে যে খুচরা ব্যবসায়ীরা আছে তারা আড়তে আসবেন, পণ্যের যে লিস্ট দেওয়া থাকবে সেই লিস্ট অনুযায়ী সেখান থেকে কিনে নিয়ে যাবেন। এবং সর্বশেষ যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে সরকারকে, সেটা হচ্ছে লাস্ট যে খুচরা ব্যবসায়ী যে পণ্যটা বিক্রি করবে সেটা সর্বোচ্চ মূল্য হতে হবে, এবং সর্বোচ্চ মূল্যটাই এটা প্রত্যেক দিন দৈনিক পত্রিকায় হোক অথবা কৃষি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট হোক, অর্থাৎ প্রযুক্তিগত যে সহায়তার কথা বলেছি, কৃষি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে সেইটা এই 50টা পণ্যের তালিকা প্রতিনিয়ত থাকতে হবে। এটা আমরা শুরু করতে পারি। এরপর প্রত্যেকটা পণ্যই আমরা এই ওয়েবসাইটে গেলে আমরা জানতে পারবো যে হ্যাঁ এখান থেকে অমুক পণ্যের দাম, আজকের বাজার দর এটা। তো আসলে আমরা শুরু যদি না করি তাহলে এটা কিভাবে সম্ভব? আর এটা গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। যদি গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নেয় তাহলে অবশ্যই এটা করা সম্ভব এবং জনগণের দোরগোড়া পর্যন্ত এই পণ্যটা সুলভ মূল্যে দেওয়া সম্ভব। সরকার নিজস্ব উদ্যোগে আরও কিছু কাজ করতে পারে। ধরেন যে উৎপাদক পর্যায় থেকে সরকার প্রত্যেক উপজেলাতে নির্দিষ্ট সরকারি ডিস্ট্রিবিউশন সেন্টার থাকবে, সেখানে সে পণ্যগুলো জড়ো হবে, সেখান থেকে বিভাগীয় শহরে যাবে, সেই বিভাগীয় শহর থেকে খুচরা ব্যবসায়ীরা সরাসরি পণ্যগুলো নিয়ে ভোক্তার দোরগোড়ায় পৌঁছাতে পারবে। এখন এই আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছিল যে পুরো সিস্টেম ব্যবস্থাকে সুন্দরভাবে রান করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং প্রতিনিয়ত এটা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। সেটা হয় একটা টিমে নয়, একাধিক টিমে একাধিক জায়গায় এটা অভিযান পরিচালনা করতে হবে। সো এটা যদি আমরা করতে পারি তাহলে আশা করি আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা আমরা যে নিয়ন্ত্রণহীনতার কথা বলছি সেটা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। তাহলে আমি আপনাদেরকে আশা করি কিছুটা হলেও এই পুরো প্রক্রিয়াটি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরিবর্তন এমনিতেই হয় না, পরিবর্তন তৈরি করতে হয়। আল্লাহ হাফেজ।